আরহাম ইসলাম তুমি কার? বাংলাদেশের নাকি অস্ট্রেলিয়ার? খেলতে চেয়েছিলেন বাংলাদেশে, কিন্তু বাংলাদেশ বলেছে তুমি এখনো ফিট নও, কিন্তু অস্ট্রেলিয়া তাকে ঠিকই বেছে নিয়েছে। অস্ট্রেলিয়ার আন্ডার-20 টিমে ঢুকে গেছেন বাংলাদেশের আরহাম ইসলাম এবং চূড়ান্ত ওই স্কোয়াডটায় তিনি প্রবেশ করেছেন। যে দলটা খেলবে SBS কাপ নামে একটা টুর্নামেন্টে জাপানে, সেই টুর্নামেন্টের জন্য তিনি বিবেচিত হয়েছেন। অনূর্ধ্ব 17-তে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিলেন। আরহামকে না পাওয়া বাংলাদেশের জন্য কত বড় ধাক্কা। দেখেন, আন্ডার-17 কোয়ালিফায়ার্স যেটা 2024-এ হয়েছিল, সেইখানে হচ্ছে আপনার এইজ লেভেলের প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে, দেশের বাইরে থেকে আসা ফুটবলার হিসেবে তিনি খেললেন। দলের সাথে মানিয়ে নিলেন, ক্যাম্পে হচ্ছে পুরোপুরি ছিলেন, মনে হচ্ছিল যে এই দলের একটা বেশ ইম্পর্টেন্ট পার্টি তিনি হয়ে যাচ্ছেন। এরপর আপনি হচ্ছে গিয়ে আন্ডার-23 খেলেছেন বাংলাদেশ টিম নিয়ে, সেখানে রাখেন নাই। আন্ডার-19-এও মনে হয় একটা টুর্নামেন্ট হয়েছিল, সেখানেও তাকে রাখা হয় নাই। আমরা যতটুকু জানি যে এই জায়গাটায় হচ্ছে আরহামকে প্রথমে বিবেচনা করা হয়েছিল, আরহামকে সেই 2টা কোয়ালিফায়ারের জন্য, ক্যাম্পের জন্য আবার হচ্ছে রাখার একটা প্ল্যানও ছিল, কিন্তু আলটিমেটলি সেটার হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখিনি। সেটার ফল বাংলাদেশকে এভাবে ভোগ করতে হচ্ছে। আরহামকে যখন তার সেই প্রতিভাটা, অস্ট্রেলিয়া তারা তো আর বসে থাকবে না আপনার, হ্যাঁ, তারা হচ্ছে কি আরহামকে তাদের দলে ডাকলো। এখন কোয়েশ্চেনটা হচ্ছে বাংলাদেশ যেখানে একটু হলেও আশা দেখতে পারে, যেখানে বাংলাদেশ মন খারাপও করতে পারে, সেই জিনিসটা হচ্ছে গিয়ে এই টুর্নামেন্টটায় যদি হচ্ছে গিয়ে আরহাম ন্যাশনালিটি অর্থাৎ NOC চেঞ্জের আবেদন করে ফেলে, তাহলে কি বাংলাদেশের ইন ফিউচারে আর সুযোগ থাকছে কিনা? এই আইনের আলাপটা আমরা নিশ্চয়ই করবো, আমাদের সঙ্গে স্পেশাল গেস্টও আছেন, কিন্তু তার আগে আমি একটু আরহামের ব্যাক স্টোরিটা একটু বলতেই চাই। দেখুন, তিনি অস্ট্রেলিয়াতে বড় হয়েছেন। অস্ট্রেলিয়াতে বড় হওয়া একটা ছেলে, তিনি এসছেন বাংলাদেশে এবং এসে তিনি কমলাপুরের ক্যাম্পে থেকেছেন বাকি সবার সঙ্গে একসাথে মিলিয়ে। আরহামকে বাকি টিমমেটরা সাদরে গ্রহণ করেছেন এবং আরহামের এই যে ডাউন টু আর্থ নেচার, যেটা তিনি কমলাপুরের ক্যাম্পে থেকে দেখিয়েছেন, তিনি চাইলেই তার কোনো এক আত্মীয় স্বজনের বাসায় থাকতে পারতেন। হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমি যতটুকু জানি যে তাকে একটা অন্য জায়গায় অফার করেছিল, কিন্তু তিনি বলেছেন না, আমি যেহেতু এই টিমের অংশ, টিম যেখানে থাকবে আমি সেখানে থাকবো। কমলাপুরের ওই যে আবাসস্থল স্টেডিয়ামে, অর্থাৎ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের, সেটার অবস্থা তো আমরা কম বেশি আসলে জানি। সেটা টপ নচ কোনো অর্থেই নয়। আমরা সেখানে ম্যাচ কভার করতে গেলে ওই ওয়াশরুমগুলোই ব্যবহার করি এবং তারা কী করে থাকেন আমরা খুব কাছ থেকেই সেগুলো দেখার সুযোগ পাই। আরহাম সেখানে থেকে নিজেকে প্রমাণ করেছেন যে তিনি আসলে বাংলাদেশের মানুষ এবং তিনি বাংলাদেশের যে কাদামাটি, সেখানেই তিনি তার প্রাণ দিয়ে রেখেছেন। সেই আরহাম ইসলাম ওই আন্ডার-17 টুর্নামেন্ট শেষে এরপরে তিনি তো চলে গেলেন তার জায়গাতে। এই ফাঁকে ফাঁকে প্রায় সময় তাকে নিয়ে কথা হয়েছে, এক একটা টুর্নামেন্ট বাংলাদেশ খেলতে গেছে, আরহাম কেন নাই, আরহাম কেন নাই। সবশেষ যে আন্ডার-23 টিমটার কথা হলো, সেখানে আমরা চিন্তা করলাম যে আরহাম বোধহয় এই টিমটায় থাকবে। এবং আমি যতটুকু জানি বা বিভিন্ন সোর্সের খবর হচ্ছে, আন্ডার-23 প্রাথমিক স্কোয়াডে আসলে আরহাম ইসলাম সম্ভবত ছিলেন। এবং পরে গিয়ে এই দলটার দায়িত্ব যখন কোচের পরিবর্তন হলো, এবং আমি যতটুকু জানি যে বাংলাদেশ হেড কোচ হাভিয়ার কারবেরা শুরুতে সম্ভবত এই আন্ডার-23 টিমের কোচ হওয়ার কথা ছিল না, পরে গিয়ে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছিলেন যে পরে তিনি এই টিমটার দায়িত্ব নেবেন। সেটাও সম্ভবত জুনের পরে গিয়ে, মনে আছে নিশ্চয়ই যে অগাস্টে একটু ঝামেলাও হয়েছিল যে ইন্টারন্যাশনাল ম্যাচ সেপ্টেম্বরে বাংলাদেশ খেলবে কি খেলবে না। পরে সেই আন্ডার-23 টিমটা যখন তার ওখানে পড়লো, তখন বোধ হয় সম্ভবত আরহাম ইসলাম ওখান থেকে ওই আন্ডার-23 টিমে তিনি থাকলেন না। এই নিয়ে তার মনে দুঃখ ছিল এবং আরহাম সময় সময় তার এই হতাশাটা প্রচার করতেন না, প্রকাশও করতেন না। গত মাসে একটা সময় আরহামের সঙ্গে আমার কথা হচ্ছিল, তখন তিনি এই ব্যাপারটা বলেছিলেন যে তিনি একটা অস্ট্রেলিয়ার আন্ডার-20 টিম থেকে ডাক পেতে যাচ্ছেন। তখনও অফিসিয়ালি অস্ট্রেলিয়া কোনো রকম কোনো খবর দেয় নাই। এক মাস পরে দেখেন, ঠিকই মানে যখন একটা ন্যাশনাল মানে এই টিমে কল আপ করা হয়, তখন তো ওই প্লেয়ারকে আগে জানানো হয় যে ইফ ইউ আর রেডি অর নট। তারপরে অফিসিয়ালি এই সিদ্ধান্তটা এসছে। আরহাম কিন্তু এতদিন জানতেন। এই যে এক মাস সময়, এই এক মাস সময়ও কি আসলে মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যথেষ্ট হলো না তাকে বুঝিয়ে আরও একবার এই দলটাতে বাংলাদেশে খেলানোর ব্যাপারে? এই যে আমরা ফারহান আলী ওয়ারিদের কথা বলি, তার ক্ষেত্রে তাহলে কি ঘটবে? হামজা চৌধুরীকে আমরা পেয়েছি, হামজা চৌধুরী তো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ফুটবলার বা ক্রীড়াবিদও। হামজাকে 26-27 বছর বয়সে আমরা গিয়ে পেলাম।
এই ব্যাপারগুলো হামজাকে পাওয়ার পরে এই হামজাকে সামনে রেখেও যদি আমরা বাকি ফুটবলার সঙ্গে কমিউনিকেশনটা ঠিকঠাক রাখতে না পারি তাহলে সেটা দুশ্চিন্তার কারণ। এবং আমার মনে হয় নাও ইজ দ্য টাইম যখন বাফুফের সম্ভবত একটা আলাদা টিমই থাকা উচিত যারা এই কমিউনিকেশন মেনটেন করবে, যারা স্কাউটিং থাকবে এবং একই সঙ্গে কমিউনিকেশন মেনটেন করবে ওই প্লেয়ারের সঙ্গে। বহু প্লেয়ার আছে এরকম ভাই, ইনফ্যাক্ট যে খোদ লিওনেল মেসি, আমি মেলাচ্ছি না কারোর সঙ্গে কারো, লিওনেল মেসি যাতে স্পেনের হয়ে খেলতে না পারে আর্জেন্টিনার হয়ে খেলে, এই জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন একটা আস্ত টুর্নামেন্ট বের করছিল, যে টুর্নামেন্টটা খেলিয়ে আগে স্পেনকে না দিয়ে নিজেদের করে নিয়েছিল লিওনেল মেসিকে। এই কাজগুলো তো আমাদের করতে হবে, এটার জন্য প্রোঅ্যাক্টিভ হইতে হবে, না হলে এই সব মেধাবী ফুটবলাররা তারা অন্য রাডারে চলে যাবে না। কারণ হচ্ছে অন্যরা তো কেউ সুযোগে সদ্ব্যবহার না করে বসে থাকবে না। এবং যখন আপনার শুনতে হয় যে 17 বছর বয়সে লামিন ইয়ামাল বিশ্ব জয় করতে পারে, ইউরোপ জয় করতে পারে, অথচ আপনার 17 বছর বয়সী আরহামকে যখন আন্ডার 23 প্রাথমিক দলেও রাখা হয় তখন হচ্ছে গিয়ে কোচিং প্যানেল থেকে এই কথা ছিল ও তো বাচ্চা, ওর তো আরো সময় দরকার হবে। আরে ভাই এইটা কোন ধরনের কথা? এখন কি সেই দিন আছে? মানে এই বাচ্চার দিন। তার মানে হচ্ছে গিয়ে আপনি হেড কোচ হিসেবে যখন ওই টিমের দায়িত্ব নিয়েছেন তার মানে আপনি ব্যর্থ ছিলেন, আপনি ইয়ং ট্যালেন্টদের আপনি হচ্ছে নাচার করতে পারেন না, আপনি রিকগনাইজ করতে পারেন না, তার মানে আপনি ওই জায়গায় ব্যর্থ। এই দায়িত্ব আসলে সবার নিতে হবে, আমাদের সবার নিতে হবে। মানে দুনিয়া জুড়ে 17-18 বছর বয়সী ফুটবলাররা দাপিয়ে বেড়াচ্ছে, এটা আগে হইতো না, এটা 10 বছর 15 বছর আগে হইতো না। মেসি যখন খেলা শুরু করছেন তাকে বিরতি দিয়ে দিয়ে খেলানো হইতো, 19-এর পর থেকে তিনি আস্তে আস্তে থিতু হওয়া শুরু করেছেন। কিন্তু এখন দিন পাল্টে গেছে, এখন সময় হচ্ছে ওই যে লামিন ইয়ামালদের, কার্লদের, এস্তেভাওদের, যে বয়স কম হয়েছে তো কি হয়েছে, তারা দেখা যায় বয়স কম হলো ম্যাচুরিটির দিক থেকে অনেকে আমাদের কাছাকাছি, তাদের প্রজন্ম আমাদের প্রজন্ম তো আসলে মিলবে না, পরের প্রজন্ম আরো বেশি পাল্টে যেতে পারে। এই বাস্তবতা মেনে নেওয়ার ক্যাপাসিটি আমাদের আছে কিনা, এইটা হইতেছে প্রশ্ন। এখন হচ্ছে দেখা যাক আরহাম ইসলামের ডিসেম্বরে সেই টুর্নামেন্টটা শুরু হয়ে যাবে, স্পেন জার্মানি সেই টুর্নামেন্টে খেলবে এবং ফিফার আইনে বাংলাদেশের আদৌ কোনো সুযোগ থাকছে কিনা, যেহেতু তিনি আন্ডার 17 বাংলাদেশের জার্সিতে খেলেছেন এরপর, এবং তার হাতে কিন্তু বাংলাদেশের পাসপোর্টটাও রয়েছে। দিন শেষে কিন্তু তিনি বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, সেইটা তার ফার্স্ট প্রায়োরিটি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ শায়েক। শায়েক, আপনার এই বাইলস টাইলস কনস্টিটিউশন ফিফার আইন টাইন সম্পর্কে বেশ ভালো একটা ধারণা আছে। এখন যেই প্লটে এটাকে আমি হচ্ছে কেসই বলবো, এই কেসটা অবস্থান করছে, কেস মানে মামলা মোকদ্দমার কেস না, ঘটনা হিসেবে বললাম, সেখানে বাংলাদেশকে এখনো আশা দেখতে পারে? ডিরেক্ট কোশ্চেন প্রথমেই। হ্যাঁ, অনেক অনেক আশা দেখতে পারে, এখনো অনেক আশা আছে। আর হচ্ছে কেসের ক্ষেত্রে যেটা বলবো যে এই একটা ডকুমেন্ট গত 1 বছরে আমাকে যতবার বেশি পড়তে হয়েছে, মানে এইরকম মনে হয় কেমিস্ট্রি এইচএসসি তে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টও পড়তে হয়নি, এতবার পড়তে হয়েছে একই ক্লজ 100 বার করে। তো যেটা বলছিলাম যে এখানে আসলে আমরা এতদিন ধরে যেটা চিন্তা করছি সব প্লেয়ারের ক্ষেত্রে, যে আমরা অ্যাসোসিয়েশন চেঞ্জ করে বাংলাদেশে নিয়ে আসছি, বাট এই কেসটা ডিফারেন্ট। এখানে অলরেডি বাংলাদেশের প্লেয়ার কেউ যদি নিয়ে যায় তাহলে আর কি তাকে ফিফাতে আর কি সাবমিট করতে হবে সেই হিসাবে অ্যাপ্লিকেশন। তো সেই অনুযায়ী যদি আমরা চিন্তা করে দেখি তাহলে আরহাম এখন যেহেতু বাংলাদেশের আছে, ও এনওসির জন্য ফার্স্টে হচ্ছে ডিক্লারেশন দিতে হবে ওকে যে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চায়, আর দ্বিতীয়ত এরপরে হচ্ছে এনওসির জন্য অ্যাপ্লাই করতে হবে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনকে। কিন্তু সেই ক্ষেত্রেও এখানে ব্যাপার আছে, কারণ আরহাম যেটা খেলে ফেলেছে সেটা হচ্ছে যে এএফসি আন্ডার 17 কোয়ালিফায়ার, যেটা কিনা একটা কনফেডারেশনাল টুর্নামেন্ট। তো সেই হিসাবে এটা কি একটা মানে ধারায় আর কি আটকে গেছে, তো সেই জন্য একটু স্পেশাল কেসে আর কি তাকে অস্ট্রেলিয়াতে খেলাতে হবে। কিন্তু অবশ্যই অ্যাসোসিয়েশনের সুযোগ আছে, চেঞ্জের সুযোগ আছে, মানে সে চাইলেই অস্ট্রেলিয়ায় যেতে পারবে। তার কারণ হচ্ছে যে সে যখন বাংলাদেশেরটা অ্যাপ্লাই মানে বাংলাদেশে সে যখন আসলে খেলা শুরু করেছে তখন তার অলরেডি অস্ট্রেলিয়ার পাসপোর্টটা ছিল। তো এবং এই কারণেই তার জন্য চেঞ্জ করাটা অনেক ইজিয়ার হবে রাদার দেন বাকি সব প্লেয়ার যাদের আর কি হয়, কারণ তাদের পাসপোর্টটা পরে হয়। তো এটা গেল প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে যে যদি একবার সে অ্যাসোসিয়েশনটা চেঞ্জ করে ফেলে, এখন এরপরে হয়তো অ্যাসোসিয়েশন চেঞ্জ করা যায় না, বাট একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে আপনি যদি অ্যাসোসিয়েশন চেঞ্জ করে ফেলেন আপনি এই ডিসিশনটাকে আবার রিভার্স করতে পারবেন। দের ইজ এ প্রভিশন যে আপনি হয়তো বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশনে চেঞ্জ করলেন নিজেরটা, কিন্তু আপনি কোনো কারণে ম্যাচ খেলতে পারছেন না, আপনাকে খেলাচ্ছে না, আপনি বছরের পর বছর ওয়েট করছেন, সেক্ষেত্রে আপনি এই ডিসিশনটাকে আবার রিভার্স করে আবার বাংলাদেশের জন্য করতে পারবেন। সেই প্রভিশন আছে, বাট সেটা ধরেন অনেক দূরের ব্যাপার, যদি কোনো ম্যাচ না খেলে 1 মিনিটের জন্য সেটা অন্যান্য ব্যাপারের মধ্যে পড়ে যায় আর কি। তো এখন যে জিনিসটা যে যেই টুর্নামেন্টটা নিয়ে কথা হচ্ছে এসবিএস কাপ, এটা মূলত জাপান আর কি হোস্ট করে
এবং এটা হচ্ছে কোনো অফিসিয়াল ওই রকম ইন্টার কনফেডারেশনাল টুর্নামেন্ট না। এটা একটা আনঅফিসিয়াল টুর্নামেন্ট, যেটা হয় যে দেখলাম যে এখানে একটা ম্যাচ তারা খেলবে, সম্ভবত এরকম হতে পারে যে জাপানের একটা প্রভিন্সের একটা টিমের সাথে খেলবে, সুজুকি সামথিং নেম। সো এইসব টুর্নামেন্টে যেটা হয় যে শুধু পাসপোর্ট থাকলে হয়, ওরকম এএফসির যে এইসব মানে আইডি গুলো ওগুলো আর কি লাগে না। তো এটা যেটা হয় নর্মালি যে আন্ডার এইজ যেসব টিমগুলো আছে তাদেরকে একটু কম্পিটিটিভ নেচারটা দেওয়ার জন্য বিভিন্ন দেশ বিভিন্ন সময়, এটা ইউরোপে প্রায় হয়, দেখবেন যে নেপোলি আন্ডার 17 সাথে ধরেন ম্যানচেস্টার আন্ডার 17 খেলা হচ্ছে। দোজ আর নট অফিসিয়াল ম্যাচেস, বাট ইটস অফিসিয়াল, লাইক ইটস আ ফ্রেন্ডলি টুর্নামেন্ট। সো ওই রকম একটা টুর্নামেন্ট। সো আই গেস এই টুর্নামেন্টের জন্য আর কি তার অ্যাসোসিয়েশন চেঞ্জের হয়তো প্রয়োজন পড়বে না, কিন্তু আমার মতে এই টুর্নামেন্টটা একটা বেসিস আর কি তারা চেক করে দেখছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন যে আহারাম কি ওদের আন্ডার 20 জন্য ক্যাপেবল কিনা। যদি এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে সে আসলে পারফর্ম করে ফেলে, আই থিঙ্ক এরপরে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন আর কি বড় স্টেপে যাবে তার অ্যাসোসিয়েশন চেঞ্জ করানোর জন্য। কারণ যখন মানে এরকম বড় বড় দেশের অ্যাসোসিয়েশনরা যখন একটা প্লেয়ারকে অ্যাকচুয়ালি তার জন্য কোনো কিছু করতে চায়, অনেক আগের থেকে তাকে ঝালিয়ে দেখে যে আসলে আমরা তার জন্য এত বড় স্টেপ নিব কিনা। বিকজ এটা অস্ট্রেলিয়ার জন্য কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। মানে আমরা হয়তো ধূপধাপ চিঠি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু অস্ট্রেলিয়া একটা চিঠি পাঠানোর আগে অনেক ডিউ ডিলিজেন্স করে, অনেক রকমের চেকিং করবে যে আদৌ আমরা এর জন্য নিলে কি আমাদেরকে নেক্সট 10 to 15 ইয়ার্স সার্ভিস দিতে পারবে কিনা এরকম টপ লেভেল। সো আদার দেন দ্যাট অস্ট্রেলিয়া হয়তো এই এই স্টেপটা নিবে না। তো আই থিঙ্ক ওইটার জন্য এটা একটা প্রিলিমিনারি একটা টুর্নামেন্ট যেটাকে ওকে ঝালিয়ে দেখবে। সো এখনো আসলে পুরো ব্যাপারটাই আমাদের হাতে। আমরা যদি এনওসি না দিই তাহলে অস্ট্রেলিয়া আসলে খেলাতে পারবে না। সো এখানে আসলে আমাদের উপরে ডিপেন্ড করবে যে আমরা এই প্লেয়ারটাকে নিয়ে আসলে আমরা ফিউচার নিয়ে চিন্তা করতে চাই কিনা, এবং বিএফএফ আসলেই তার মধ্যে ফিউচার দেখে কিনা। দেখা উচিত আমি বলবো, এখন দেখে কিনা বা কিভাবে কি চিন্তা করছে এটা সম্পূর্ণ আসলে বিএফএফ এর উপরে। অস্ট্রেলিয়া যদি ফিউচার দেখতে পারে, বিএফএফ কেন দেখতে পারবে না? যে দল আচ্ছা। বিশ্বকাপ খেলবে আর মানে বাংলাদেশের সব সম্ভবের এটা তো দেশ বাংলাদেশ। থাকে না যে হাস্যকর বলে না, এটা হাস্যকর যদি আমরা এই ভবিষ্যৎ না দেখতে পারি, তাহলে আমাদের আসলে না, আমরা ভবিষ্যৎ আসলে এত আমাদের অন্ধকার যে আমরা বাংলাদেশ- দেখতে পারি না। হ্যাঁ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটু সুপারিটি কমপ্লেক্সে ভুগে, তো যার কারণে মনে হতেই পারে এত কমপ্লেক্সে ভোগার আর সময় নেই। আচ্ছা শাহিক ভাই, এইখানে আমি একটা জিনিস জানি, আপনি তারেক কাজের কাজটা করেছিলেন, যে কারণে আপনার এই ব্যাপারে এক্সপেরিয়েন্স আছে ভালো। আমি একটা জিনিস খুব মানে ভালো মতো জানতে চাই যে এখন কি আসলে সেই সময়টা আসছে না যখন বিএফএফ এর একটা আলাদা ডিপার্টমেন্টই আসলে থাকা উচিত, যে ডিপার্টমেন্ট আসলে এই ডিলগুলো নিয়মিত করবে, এই কমিউনিকেশন প্লাস এই আইনগত জটিলতা। এই যে এখন কেউ স্পষ্ট করে, আমি কয়েকটা জায়গায় জিজ্ঞেস করেছি, কেউই স্পষ্ট করে বলতে পারছেন না যে যদি এসবিএস কাপে আরহাম খেলেন বা না খেলেন কি হবে। এটা কংক্রিট কোনো স্টেটমেন্ট নাই যে কি হবে কি হবে না। তো এখন কি এই সময়টা আসে নাই যে বিএফএফ একটা আলাদা ডিপার্টমেন্ট করবে, যে ডিপার্টমেন্টের কাজই হবে হচ্ছে যে এই সব জিনিসপত্র ডিল করা, যারা এখানে সাকসেসফুলি একটা প্লেয়ারকে নিয়ে আসতে পারবে? বিএফএফ এর এখনো যে ইন্টারনাল যে সেক্রেটারিয়েট স্ট্রাকচারটা, ওইটা এখনো ইজ নট আপ টু দ্য লেভেল যে এখন ইন্টারন্যাশনাল থেকে ডিল করতে পারবে, যেটা আর কি রিফাত বলছে। তার কারণ হচ্ছে যে অন্যান্য ফেডারেশনে দেখবেন একটা ইন্টারন্যাশনাল রিলেশনস এর একটা ডিপার্টমেন্টই থাকে। কেন এটা যেটা কিনা- 3টা লোক রিক্রুট করতে কয় টাকা লাগে? হ্যাঁ, মানে ওটাই আমার পয়েন্ট অফ ভিউ, যে একটা ইন্টারন্যাশনাল একটা রিলেশনস ডিপার্টমেন্টই থাকে, যেখানে কিনা বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করবে, ফিফার সাথে যোগাযোগ করবে, এএফসির সাথে যোগাযোগ করবে। ধরেন বড় বড় ম্যাচ খেলতে চাইলে বা আনঅফিসিয়াল টুর্নামেন্টে যদি আন্ডার 17 গুলো খেলতে চায়, ধরেন ফর এক্সাম্পল আন্ডার 17 স্পেনের সাথে খেলা যেতেই পারে, কারণ ওদেরও তো সারা বছর খেলা থাকে না, ওরাও তো খেলা খোঁজে। তো এইরকম এইসব জিনিসগুলো হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে কমিউনিকেশন, এটা বিভিন্ন দেশেরই একটা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট আছে যারা কিনা কি কমিউনিকেটটা করে। কিন্তু বাংলাদেশে আসলে এরকম কোনো ডিপার্টমেন্ট নাই, এবং এরকম ইন্টারন্যাশনাল রিলেশনস গুলা আমরা শেষ মুহূর্তে করি বলেই আমাদের ফ্রেন্ডলি ম্যাচেও পেতে সমস্যা হয়, আমাদের প্রপারলি আলোচনা করতেও সমস্যা হয়, নেগোসিয়েশন করতেও সমস্যা হয়, এবং সবকিছু শেষ মুহূর্তে এসে হয়, যেটা আমরা সবসময় দেখি। তো আই থিঙ্ক হ্যাঁ, যেটা রিফাত যেটা বলছিল যে ইটস এ ভেরি গুড টাইম, কারণ এখন আমাদের আসলে ইন্টারন্যাশনাল এক্সপোজারটা এত বেড়ে যাচ্ছে হামজা আসার পরে, যে এখন আমাদের অ্যাকচুয়ালি স্লোলি একটা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের দিকে যাওয়া দরকার, যারা কিনা সকল প্রকার ইন্টারন্যাশনাল ব্যাপারগুলোকে হ্যান্ডেল করবে। কারণ যত বেশি হামজা খেলা শুরু করবে, এখানে ইমেজ রাইটস এর ব্যাপার আসছে, এখানে টিভি রাইটস এর ব্যাপার আসবে, ইন্টারন্যাশনাল যে এই যে ফুটেজ গুলো নিতে আসলো, এগুলোর যে কমিউনিকেশনের ব্যাপার আছে, এগুলো কিন্তু স্লোলি আরো বাড়তে থাকবে। তখন দেখা যাবে যে আমরা প্রপারলি এগুলোকে হ্যান্ডেলই করতে পারছি না। সো এইগুলোর জন্য দরকার যে নিয়ম কানুন জেনে একটা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট রাখা, ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্ট। তার মানে হচ্ছে কি আপনার, মানে দিন শেষে কথা হচ্ছে আরহাম যদি অ্যাসোসিয়েশন চেঞ্জ করার আবেদনও করে,
তারপরও আসলে রিভার্স করার ডিসিশন নেয়ারও আসলে সুযোগ থাকছে, ফিফার আইন সেইটা বলে, রাইট? ফিফার আইনে হ্যাঁ রিভার্স করার একটা সুযোগ আছে যদি সে অস্ট্রেলিয়ার ওই কোনো টিমের জন্যই মানে না না খেলে। খেলে থাকে, তখন হবে কি, তখন সে কি এটা প্রেজেন্ট করতে হবে যে দেখো আমি অ্যাসোসিয়েশন চেঞ্জ করছি বাট আমাকে কোনো ম্যাচ খেলাচ্ছে না, সো আই ওয়ান্ট টু রিভার্স দি অ্যাকশন। মানে ওইটা হচ্ছে আপনার অফিশিয়াল ম্যাচ, রাইট? কিন্তু হ্যাঁ, এই লতে official আবার একটু friendly- প্যাচও আছে, আনঅফিশিয়াল ম্যাচও লেখা আছে। মানে যে Unofficial, লটা এর মধ্যে unofficial আমাকে matchও কালকে আছে, হ্যাঁ। আমি লেখার পরে আমাকে মেসেঞ্জারে একজন জানিয়েছেন, পামেল নামে এক ভদ্রলোক, তিনি আমাকে জানিয়ে দিয়েছে যে এটা অফিশিয়াল আনঅফিশিয়াল মানে দুটার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। সো যদিও মাঠে খেলে, হ্যাঁ। এক মিনিট খেলে? যদিও ম্যাচে তাহলে gone. মাঠে খেলে 90 মিনিটের মধ্যে, তাহলে সে আটকায় যাবে। হি ইজ গন। তো সেই ক্ষেত্রে এখনো ওইটা অনেক পরের ডিসিশন, কিন্তু আগে তো বিএফএফ কে এনওসি দিতে হবে। এক্স্যাক্টলি। এটা হচ্ছে যে জায়গায় আর কি মানে আটকে এইসব ব্যাপারে আমি একটু কনফিউজ হয়ে যাই, আরহামের জন্য কি খুশি হব না কি করব? মানে একটা আমাদের দেশে একটা ছেলে অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমে ডাক পেয়েছে, মানে যতই বয়স থাকে। বৃদ্ধি ভালো। আমিও খেলা দেখেছিলাম আন্ডার 17 দুর্দান্ত উইঙ্গার। He is good, he is so good, হ্যাঁ। হি ইজ সো গুড। সো আই থিংক ওকে এখন আস্তে আস্তে আমাদের ইন্টিগ্রেট করা উচিত যেভাবেই হোক না কেন। এবং আমার ভেরি গুড। এবং আমার মনে হয় আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্ট্রিক্টলি এই জিনিসটা নিয়ে ডিল করা উচিত যে আরহাম তোমাকে আমরা নেক্সট যেটাই আসুক, এইজ লেভেলের টুর্নামেন্ট হোক, ন্যাশনাল টিমের ক্যাম্প হোক বা যেভাবে হোক, তুমি আমাদের প্ল্যানে আছো, যা হবার সেটা হয়েছে এবং তোমাকে আমরা অস্ট্রেলিয়ার জন্য ছাড়বো না, কারণ তুমি আমাদের, দিন শেষে হচ্ছে কি তুমি আমাদের। এই জিনিসটা বাংলাদেশ হ্যাঁ, ফুটবল ফেডারেশন না, দিন শেষে আরহামের উপরেই থাকুক সিদ্ধান্তটা। আমার মনে হয় আরহামের আরহাম নিজেও কিন্তু হচ্ছে খেলতে কিন্তু চায় এখানে বাংলাদেশে। এখানে ফেডারেশনকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের প্রত্যেক ম্যাচে রাকিব হোসেন আছে, যেদিন একদিন যদি রাকিব হোসেন ইনজুর্ড হয়, রাকিবের জায়গায় খেলবে কে? আপনার সিঙ্গাপুরের এরকম ম্যাচে player কে তো আমাদের খেলবে? ready করতে হবে। সিঙ্গাপুরের ম্যাচেই তো নাই আমরা তো, রাকিব player কার নাই তো। নিষেধাজ্ঞায় খেলতে পারবে না। হ্যাঁ, তো রাকিবের মতন একটা প্লেয়ার হুট করে না থাকলে আমাদের অ্যাটাকিং জোনে থাকে কি? আপনি কিছুই দেখেন থাকে না। বাংলাদেশের ফুটবলে সেটাই, ওইটাও তো মানে চিন্তা করতে হবে আমাদের। এই কত চিন্তা, শত চিন্তা, এসব নিয়েই আমাদের চিন্তা। যেখানে চিন্তার দরকার সেখানে আছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। অনেক অনেক ধন্যবাদ আহমেদ শাইখ। আমরা আশা করব যে এই আলোচনা হয়তো জায়গা মতো পৌঁছাবে এবং তারাও যারা ওখানে বসে আছেন তারাও আসলে ভালো চান বলেই আমরা জানি, তাই এই আলোচনাটুকু আসলে করা। অনেক অনেক ধন্যবাদ আহমেদ শাইখ, এবং অনেক ধন্যবাদ নাবিল খান, অনেক ধন্যবাদ রিফাত মাসুদ, অনেক Marathon ধন্যবাদ show একটা। আপনাকে। ম্যারাথন শো, আশা করি সবকিছু টাচ করতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.